নমস্কার, এই মুহূর্তে আমি অয়ন। শাহজাহানের সন্দেশখালিতে যে দুর্ঘটনা, ন্যাজাটে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কি সাজানো, পরিকল্পিত? শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে লরির ধাক্কা, ট্রাকের ধাক্কা এবং তাতে দুবার ধাক্কা। তাতে এই ভোলা ঘোষ, অন্যতম সাক্ষী ভোলা ঘোষ যখন কোর্টে যাচ্ছিলেন তখনই গাড়িতে ধাক্কা এবং তাতে ভোলা ঘোষের এক ছেলের মৃত্যু, চালকেরও মৃত্যু। এটা কি পরিকল্পনা? এরকমইটাই অভিযোগ উঠে আসছে বারবার যে জেলে বন্দি অবস্থাতেই এই সাক্ষীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন শেখ শাহজাহান। সরাসরি চলে যাব, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, দেখে মনে হচ্ছে যে অভিযোগগুলো উঠছে, বারবার করে অভিযোগ উঠছে যে এটা পরিকল্পিত, এটা কোনো দুর্ঘটনা নয়। ওই ঘটনাস্থল দেখে কি মনে হচ্ছে তোমার? ঘটনাস্থল দেখে কিন্তু একেবারে যে পরিকল্পিত ঘটনা হয়েছিল কিন্তু স্পষ্ট হচ্ছে। পুলিশি বা জিজ্ঞাসাবাদ বা পুলিশি বা যে সমস্ত তথ্য উঠে আসে সেখানে স্পষ্ট হচ্ছে। তার কারণ যখন এই দুর্ঘটনা ঘটেছে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে 100 মিটার কিন্তু একেবারে এইভাবে ঘিরে রাখা হয়েছে। তার কারণ সেখান থেকে ফরেন্সিক আধিকারিক তার নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্রত্যেকটি কাজ করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র ঘাতক গাড়ি নয়, যে গাড়িতে ভোলা ঘোষের গাড়ি, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনকি ফিতে দিয়ে মাপা হয়েছে কোনভাবে কত দূর থেকে গাড়িটা এসেছিল। মূলত এই যে লরিটি, ঘাতক লরিটি, সেটা মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে একেবারে এই যে ঘাতক গাড়িটি, যে গাড়ি ধাক্কা মেরেছে ভোলা ঘোষের গাড়ি, সেই গাড়িটি সরবেরিয়ার দিক থেকে সরাসরি মালঞ্চ হয়ে একেবারে বসিরহাট কোর্টের দিকে যাওয়ার কথা ছিল। এবং সেই সময় যখন দুর্ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে এখানকার মানুষজন তারা প্রথম উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে তারা প্রত্যেকে তারা জানাচ্ছে এই যে গাড়িটি পরপর দুবার ধাক্কা মেরে একেবারে অন্যত্র নয়নজলিতে উল্টে পড়ে দুটো গাড়ি। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে, যেখানে এই দুর্ঘটনা ঘটলো, এত জোরে গাড়ি ছিল, দুটো গাড়ি, সেক্ষেত্রে রাস্তায় কিন্তু কোনোভাবে কোনো গাড়ি সামনে আসলে ব্রেক মারা হয়, ব্রেক পাস হয়, সেরকম কিন্তু চাকার কোনো দাগ পাওয়া যায়নি। আর এখান থেকে একাধিক তথ্য জড়ালো, 4টি অফিসার থেকে শুরু করে প্রত্যেকে তারা এসেছিল, ফরেন্সিক আধিকারিক তারা এসছে ও নমুনা সংগ্রহ করছে। এবং এখন যেটা ছবি দেখাবো, ইতিমধ্যেই রাতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে লাইট লাগানো হয়েছে। তার কারণ এই যে দুটি গাড়ি, সেই গাড়িকে উদ্ধার করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে, রাতের মধ্যেই এই গাড়ি উদ্ধার করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে এবং ব্যস্ততম রাস্তা, সেই রাস্তা দুটো 100 মিটার ঘিরে রাখা হয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে রাতেই লাইট লাগানোর পরবর্তী ক্ষেত্রে এই যে ঘাতক গাড়ি লরিটি, অন্যদিকে যে 4 চাকা গাড়ি, যে গাড়ি ভোলা ঘোষ যাচ্ছিল, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হবে পুলিশের পক্ষ থেকে। সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছিল। আচ্ছা, আর ভোলা ঘোষ আরো বিস্ফোরক। ভোলা ঘোষ বলছেন জেলে থেকেই চক্রান্ত করা হচ্ছে, তাকে মেরে ফেলার চক্রান্ত কে করছেন? শাহজাহান, শেখ শাহজাহান করছেন। কিন্তু রাস্তাতেই যে মেরে ফেলতে চায় তা ভাবতেই পারেননি ভোলা ঘোষ। আপনি শেখ শাহজাহানের সময় একসময় ব্যবসা করতেন, মানে একসঙ্গে যুক্ত ছিলেন, 2019 পর্যন্ত যুক্ত ছিলেন। ওই ঘটনাটা যদি বলেন। ওই ব্যবসা হতে হতে বিভিন্ন সমস্যা, মানুষের তো বিভিন্ন যুক্তিযাত্রা দেয় যে এত পয়সা শেয়ার পার্টনার কেন রক্ষে দেবো, যদি সরে যায় তাহলে কাউকে দিতে হবে না। এই পরিকল্পনা আস্তে আস্তে করতে করতে এটা করে আমাকে একটা বাজে কিছু তালে ফেললো। 21 সাল থেকে 22 সাল পর্যন্ত বিভিন্ন কেস হচ্ছে। আমি বাড়িতে নেই, আমি কোনো মেয়েকে এনে বাড়িতে ধর্ষণ করেছি, ছেলেরা তার সঙ্গে ছিল। 22 সালে রেপ কেস, আমি তখন বাড়িতেই নেই। আমার সহযোগী যারা চলে তাদেরকে বিভিন্নভাবে কিছু কথা বলতো। কি বলতো? কদিন থাকবে দেখছি, মুক্তম খানতেন এসব। এরা কারা বলতো? শাহজাহানের টিমে যারা আছে তাদের নামটা আমি করবেন, নাম সময় থানায় দিয়ে এসছি। তদন্তের স্বার্থে আমি কাউকে বলছি না। কি বলতো? কাকা দাদা তুমি সুস্থ, একটু ভালোই চলো, তোমার কিন্তু বিপদ আছে সামনে, এই সবগুলো বলতো। আর ঠিক আছে, দেখা যাবে। রাস্তার ব্যাপারটা এই ঘটে গেল, অতটা গভীরে আমরা ঢুকতে পারিনি। আমি যেটা বললাম, এখন সেটা বুঝতে পারছে কতটা গভীরে ছিল এটা। একদম ফোন করে, উনি ফোন করে, ওনার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন লোককে ফোন করে। শাহজাহান কাকে করে? ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের নাম আমি থানায় দিয়ে এসছি। আর এই ঘাতক লরি কার? ঘাতক লরি কার বলা হচ্ছে যে ঘাতক লরির ড্রাইভার এই ভোলা ঘোষ বলছেন যে তাকে চেনেন, তিনি শাহজাহান ঘনিষ্ঠ। সে কে? তিনি কে? তার পরিচয় কি? শাহজাহান ঘনিষ্ঠ এরকম নামে কেউ আছেন নাকি? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, দেখো অয়নদা, এই যে গাড়িটাতে আজকে ভোলা ঘোষের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, এই দুর্ঘটনা ঘটিয়েছে, এই গাড়িটি আব্দুল সামাদ মোল্লা তার নামে কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে এবং আব্দুল সামাদ মোল্লার নামে কিন্তু গাড়িটা, এবং এমনটাই কিন্তু জানিয়েছিল হচ্ছে ভোলা ঘোষ। এবং এরপরে আমি এই আব্দুল সামাদ মোল্লার বাড়ি হচ্ছে সন্দেশকারী, কিন্তু তাকে কিন্তু দেখা পাই না। তার বাড়ির লোকজন বলে যে আব্দুল সামাদ মোল্লা বাড়িতে নেই, কিন্তু তার মেয়ে
সঙ্গে আমরা দেখা করতে পারি। আব্দুল সামাদ মোল্লার মেয়ে যেটা বলে যে 8 মাস আগে তার বাবা অর্থাৎ আব্দুল সামাদ মোল্লা গাড়ি বিক্রি করে দিয়েছে নজরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে। আচ্ছা। এই গাড়িটা বিক্রি করে দিয়েছে, কিন্তু এখনো তার কাগজপত্র এখনো হস্তান্তর হয়নি, এমনটাই কিন্তু দাবি করছে। কিন্তু আব্দুল সামাদ অনুপম মোল্লা। ভোলা ঘোষ তো দাবি করছেন স্টিয়ারিং এ ছিলেন আলিম। আলিম হচ্ছেন শাহজাহান ঘনিষ্ঠ। এই আলিমকে দেখো এই আলিম হচ্ছে এই যে আব্দুল সামাদ মোল্লা। হ্যাঁ। এই আব্দুল সামাদ মোল্লার গাড়ি যে ড্রাইভার এই আলিম আব্দুল সামাদ মোল্লা। তবে এলাকার সূত্রে এবং এই যে যেটা খবর পাওয়া যাচ্ছে, যদিও মুখ খুলতে কেউ নারায়, হ্যাঁ। এই যে নজরুল মোল্লা বলে যার নামটা উঠে আসছে, আব্দুল সামাদ মোল্লার মেয়ে হ্যাঁ। যে নামটা করছে যে নজরুল মোল্লা, সেই নজরুল মোল্লা কিন্তু এখানে বাইকে করে এই আলিমকে তুলে নিয়ে গিয়েছিল এই আচ্ছা। দুর্ঘটনার পরে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ নজরুল মোল্লা এবং এই আলিম এই দুজনেই কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে একদম সরাসরি যুক্ত। আচ্ছা, আলিমকে এবং এই দুর্ঘটনার পর মানে মৃত্যুর পর দুর্ঘটনার পর আলিমকে তুলে নিয়ে গিয়েছিল বাইকে করে নজরুল মোল্লা, এরকমটাই জানা যাচ্ছে। আমার বাবা অনেকগুলো গাড়ি করেছে, তো একটার পর একটা গাড়ি বিক্রি করে দেয়। ইদানিং আমার বাবার অনেক শরীর খারাপ হয়, সেক্ষেত্রে ট্যাকেল দিতে পারে না, গাড়িটা নজরুল মোল্লা নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সেটা কি হয়েছে তো আমরা তো ঠিক বলতে পারছি না, না আমাকে ট্রান্সফার করা হয়নি, করে দেবে। কতদিন আগে বিক্রি করেছে জানেন মোটামুটি? তা তো 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস হয়ে গেছে। লরিতে লরি চালাচ্ছিলেন বা ট্রাক চালাচ্ছিলেন আলিম, তিনি শাহজাহান ঘনিষ্ঠ, এরকমটাই বললেন ভোলা ঘোষ। তিনি বললেন আলিমকে তিনি চিনে ফেলেছেন। বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, একটা ট্রেল ছিল, কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হয়নি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তো চেনেন বলছেন? ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিম মোল্লা, আমি আলিম মোল্লাকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, হ্যাঁ? আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, সামনে সিটে বসেছিলেন, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও।
ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। গাড়ি যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা, এটা কি পরিকল্পনা? পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, আপনি কি সামনের সিটে বসেছিলেন? সামনে আর ছেলে ছেলে পিছনে। ছেলে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ওর কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা। এই কিছুক্ষণ আগেই ভোলা ঘোষের ছেলে অভিযোগ করলেন সবিতা রায় আর মুসলিম শেখের নামে জেলে বন্দি অবস্থাতেই শেখ শাহজাহানের খুনের ষড়যন্ত্রে এদের দ্বারাই নির্দেশ পালন করা হচ্ছে, যদিও দুজনেই অভিযোগ অস্বীকার করলেন। ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুক, তদন্ত যদি হয়। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আর সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ, ফের সন্দেশখালীতে সরগরম রাজ্য রাজনীতি। ও শাহজাহান করিয়েছে, শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে। জীবন শাহ জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার। এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজি রুটবান ওয়ার্ডে রাখা হয়। পিজি রুটবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিং হোমে, হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল। ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে, যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। পুলিশ তদন্ত করছে, কারোর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তদন্তকারীদের সাহায্য করুন। হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না। একাধিক আইন ভাঙার মামলা চলছে, আর সেই ফেরারি গাড়ির কিন্তু গতি কমেনি। আর তাই আবারও বেপরোয়া এখনো পর্যন্ত গাড়ির মালিক এবং তার ছেলে দুর্ঘটনায় ফেললেন। বুধবার সকাল 7:30 কলকাতায় দুর্ঘটনা। বেপরোয়া বিলাসবহুল গাড়ি ফেরারি। রেসকোর্সের কাছে হসপিটাল রোড, এই রাস্তায় দ্রুত গতিতে ধেয়ে আসে ফেরারি। পরপর দুটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে একটি গাছে। এরপরে পূর্ত দপ্তরের এক মহিলা সাফাই কর্মীকে ধাক্কা মেরে উল্টে যায়। আদি এই রাস্তার এখান দিয়ে আসতে হলো ঝাড়ু মেরে ওখান দিয়ে গাড়িটা ওই দিক দিয়ে সোজা করে এসে পুরো উইড়ে দিয়ে। হ্যাঁ, অনেক গতি ছিল। পা বলতে ডাক্তার বলতে দেখে বলে বাদ যাবে 2টা পা। দুর্ঘটনায় আহত গাড়ির চালক এবং তার ছেলে। আলিপুরের বাসিন্দা অমৃত সিং, পেশায় গাড়ি ব্যবসায়ী। কয়েক কোটির ফেরারি তিনিই চালাচ্ছিলেন। ছেলের সঙ্গে যাচ্ছিলেন মর্নিং ওয়াক করতে, তার আগেই দুর্ঘটনা। সাত সকালে এই পথ দুর্ঘটনা বিলাসবহুল গাড়িতে। সেই বিলাসবহুল গাড়ির ছবি দেখাচ্ছি। হেস্টিংস থানার পুলিশ এই গাড়িটি নিয়ে এসেছেন। পেছনের যে অংশ, সেই অংশে একটি চাকা পর্যন্ত খুলে গেছে। কতটা জোরে এই গাড়িটি আসছিল যে পেছনের দিকেও পর্যন্ত এইরকম ক্ষতি হয়েছে।
এই ফেরারি গাড়িটির বিরুদ্ধে আগেই ট্রাফিক আইন ভাঙার 4টি কেস রয়েছে, স্টপ লাইন ভায়োলেশনের 2টি কেস এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর 2টি। এরপরেও ফেরারি বেপরোয়া। অনেকেরই প্রশ্ন, কোটির গাড়ি হলেই কি ব্যবস্থা নেওয়ার আগে 10 বার ভাবে পুলিশ? তাই কি বড় লোকদের এই সব গাড়ি বারবার এরকম বেপরোয়া হয়ে ওঠে? এখনো তো 2016 সালের কথা ভোলা যায়নি। দিনটা ছিল 13ই জানুয়ারি। ভোরে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন নিরাপত্তা ব্যারিকেড ভেঙে বেপরোয়া অডি পিষে দিয়েছিল বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌরকে। এরপর 2019 সাল লর্ডন স্ট্রিটে আরসালান পারভেজের বিলাসবহুল জাগুয়ারের ধাক্কায় মৃত্যু হয় পথচারী। আর এবার বেপরোয়া ফেরারি। নিউজ 18 বাংলা। এসআইআর আলোচনা চলছে লোকসভায় এবং তাতে উত্তপ্ত সংসদ লোকসভা। আর অমিত শাহ বলতে ওঠার পরে অমিত শাহ এবং রাহুল গান্ধী বাকযুদ্ধ। पुश्तैनी वोट चोरी करते। हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल इम्यूनिटी दी जाएगी। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। लेट अस हैव अ डिबेट ऑन माय प्रेस कॉन्फ्रेंस। Let us go. Amit Shah ji, I challenge you to have a debate on the 3 press conferences. विपक्ष के नेता महोदय कहते हैं कि पहले मेरी बात का आप जवाब दीजिए, मैं सुनना चाहता हूं। आपकी मुंसफी से संसद नहीं चलेगी। मेरे यहाँ बोलने का क्रम मैं तय करूंगा। इस तरह से नहीं चलेगी संसद। मान्यवर, उनको धैर्य रखना चाहिए, मेरा जवाब सुनने का। इनकी एक एक बात का जवाब मैं दूंगा, मगर मेरे भाषण का क्रम वो तय नहीं कर सकते, मैं करूंगा, क्योंकि मैं बोल रहा हूं। आपने अगर अमित शाह जी का रिस्पॉन्स देखा तो ये कंप्लीटली डिफेंसिव रिस्पॉन्स है, ये घबराया हुआ रिस्पॉन्स है, ये डरा हुआ रिस्पॉन्स है। मान्यवर, आपके चेहरे पर चिंता की लकीरें मैं देख रहा हूं कि मैं क्या बोलूंगा। मैं उनके उकसावे में नहीं आऊंगा, मैं मेरे विषय पर बोलूंगा। मैंने इतना ही कहा कि मेरे भाषण का क्रम मैं तय करूंगा। मेरे भाषण का पहले क्या बोलना, बाद में क्या बोलना, मैं तय करूंगा। कल वो बोल रहे तो हम ऐसा थोड़ी ना बोले आप झूठ क्यों बोल रहे हो। हम नहीं बोल सकते साहब। वो माननीय विपक्ष के नेता है, वो बोल सकते अपना भाषण। এসআইআর এর বিরোধীদের নিশানা অমিত শাহ। প্রতিবাদে সরব তৃণমূল সহ বিরোধীরা। লোকসভা থেকে ওয়াকআউট। इन लोगों ने मान्यवर गृह मंत्री जी एक बात का जवाब दे रहे हैं, ये भाग गए, डर गए, सुन भी नहीं सकते। ये अगर ये सुन नहीं सकते हैं, इतना दिनों से संसद के समय बर्बाद क्यों किया? अगर सच्चाई नहीं सुन सकते तो इतना दिनों तक सरकार पर संसद के समय लोगों को रंग फैला करके क्यों समय बर्बाद किया? मान्यवर, ये 200 बार भी बहसकार करेंगे, एक भी अवैध घुसपैठियों को इस देश में हम वोट नहीं देंगे। मूल मुद्दा है 1.5 घंटे के लिए सिर्फ इन्होंने सफाई नहीं दी है कि इन्होंने वोट चोरी नहीं की। आप बताइए सफाई कौन देता है इतनी लंबी? तो हमने पॉइंट्स रखे हैं, उसका जवाब नहीं दिया, एक एग्जाम्पल लेकर बोल रहे हैं, तो इट इज अ कंप्लीटली डिफेंसिव रिस्पॉन्स। आपने उनका चेहरा तो देखा होगा। मैंने कहा था ट्रांसपेरेंट वोटर लिस्ट सबको दीजिए, उसके बारे में एक शब्द नहीं बोला। मैंने कहा कि ईवीएम का आर्किटेक्चर सबको दे दीजिए, उसके बारे में एक शब्द नहीं कहा। मैंने कहा था कि बीजेपी के नेता हरियाणा में और बिहार में वोट दे रहे हैं, उसके बारे में नहीं कहा। मेरे प्रेस कॉन्फ्रेंसेस में सॉलिड प्रूफ है, उसके बारे में कुछ बोला नहीं। যে প্রশ্নগুলো তোলা হয়েছিল সেগুলোর উত্তর না দিয়ে ও ন্যাংটা বিরোধীদের ব্যঙ্গ করতে লাগে, যেটা কোনো রেসপন্সিবল হোম মিনিস্টারের বলা উচিত নয়। এসআইআর নিয়ে যে আলোচনা ছিল তাতে উনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নিলেন। একবারই বলেছে যে অনেকে প্রতিবাদ করেছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সে তো করেইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, সেই জবাব তো শুধু জবাব ছিল না, আজকে গোলাগুলি ছিল। ওই গোলাগুলি হজম করতে পারছিল না, তাই পালিয়ে গেল ওখান থেকে গণতান্ত্রিক ভাবে। যেভাবে উনি একের পর এক তথ্য দিয়ে কংগ্রেস আমলে কিভাবে চিফ ইলেকশন কমিশনার নিয়োগ হতো তার তথ্য বলতে শুরু করলেন। ইন্দিরা গান্ধীর আমলে কি হয়েছে, নেহরুজির আমলে কি হয়েছে, সমস্ত কিছু বলা হয়েছিল। কংগ্রেস কিন্তু বা টিএমসি কে ওয়াক আউট করেনি। যেই মুহূর্তে মাননীয় গৃহমন্ত্রী অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের কথা বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু টিএমসি থেকে শুরু করে সব পালাতে শুরু করে বেগম স্প্রে দিয়েছে। আসলাও পালাচ্ছে, অন্যরাও পালাচ্ছে। এসআইআর এর প্রতিবাদে আজও লোকসভায় সরব তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দাবি, পরিকল্পনাহীনভাবে কমিশন এসআইআর করছে। सर, ये लोग बंगाल के बारे में जो भी बोलते हैं सब गलत है। इनको कुछ भी पता नहीं है। सिर्फ इलेक्शन के टाइम ये नेता लोग दिल्ली पैसेंजर करके पहुंच जाते हैं और हर के आ जाते हैं। इस बार भी वही होगा, देख लेना। ये बॉर्डर है, इसलिए बांग्लादेशी घुस रहे। कहां से घुस रहे? बॉर्डर से। बॉर्डर किसका है? बीएसएफ के। बीएसएफ किसका है? सेंट्रल के। होम मिनिस्टर क्या कर रहे? वो लोग तो एटम बम नहीं है, ऊपर से गिर रहे ना। वो इनविजिबल मैन है। आधार कार्ड को अभी शरीर का एपेंडिसाइटिस बना दिया है तो ठीक है, नहीं है तो फेंक को बाहर करके। मोहम्मद बिन तुगलक जैसा अचानक आ गया नोटबंदी। आपने क्या बोला? जे इसमें ब्लैक मनी खत्म होगा, टेररिस्ट खत्म होगा। क्या हुआ? हर दिन ब्लैक मनी मिल रही है। टेररिस्ट का बात तो मत ही करो। पहलगांव में क्या हुआ? दिल्ली में आपके नाक के ऊपर ब्लास्टिंग हुआ, मतलब टेररिस्ट खत्म कर नहीं पाए। इसका नया फॉर्मेट है एसआईआर। ये भी टॉर्चर करके लोगों को मार रहे हो। इलेक्शन कमीशन ने वो जो 3 बातें थी ना, गलत बात नहीं सुनेंगे, गलत बात नहीं देखेंगे, गलत बात नहीं करेंगे, इसका नया फॉर्मेट लिया। क्या ऑपोजिशन जो भी करे उसको नहीं सुनेंगे। अरे वोट चोरी हो रहे, नहीं देखेंगे। आप कुछ बोलो, क्यों न्यूट्रल नहीं हो, वो नहीं सुनेंगे। এসআইআর শুরু হওয়ার পর থেকেই এই বাংলায় আত্মহত্যার অভিযোগ, মৃত্যুর অভিযোগ। আবারও কি হিয়ারিং এর নামে অর্থাৎ শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান হতে হবে? দেখুন। অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ডেলি আনি ডেলি খাই। সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসআইআর যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 11ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর থেকে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদের ডাকা হবে শুনানিতে। এই প্রক্রিয়া শুরু হবে 16ই ডিসেম্বর থেকে, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই শুনানি নিয়ে অনেকেই ভোগান্তির আশঙ্কা করছেন, কারণ মঙ্গলবার সব জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের সিইও। জানিয়ে দেন স্থানীয় স্কুল অথবা পঞ্চায়েত অফিসে এসআইআর এর শুনানি হবে না। শুনানি হবে বিডিও অথবা এসডিও অফিসে। শুনানির ওয়েবকাস্টিং হবে। নজরদারি চালাবে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এসআইআর শুনানিতে স্বচ্ছতার জন্যই এই সব পদক্ষেপ। কিন্তু অনেকেরই আশঙ্কা এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, কারণ গ্রামে গ্রামে তো আর বিডিও বা এসডিও অফিস থাকে না। ফলে গ্রামের বাসিন্দাদের সব কাজ ছেড়ে দূরের বিডিও অফিসে যেতে হবে। ফলে একদিনের কাজ পণ্ড হওয়ার আশঙ্কা। এছাড়া যাতায়াতের খরচ আছে, বয়স্ক এবং অসুস্থদের তো আরো সমস্যা। অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ডেলি আনি ডেলি খাই। সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসআইআর যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। আমাদের বারাইপুর থেকে হেয়ারিংয়ে ডেকেছে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খুটে খাই, নদীতে মাছ কাঁকড়া ধরে খাই। এত দূরে আমরা যাব কী করে এই বয়স্ক মানুষ নিয়ে? আর টাকা পয়সা বা পাবো কোথায়? এই যে টাকা পয়সার যে খরচ, এগুলো কে দেবে? কমিশনার সাহেব দেবে? তা নাহলে আমরা কোথায় পাবো টাকা? আমাদের এই একদিন রোজ বন্ধ করে গেলে আমাদের চলবে কি করে? এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, এই উদ্যোগের দারুণ হয়রানির শিকার হতে হবে না তো সাধারণ মানুষকে, যাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে? ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর 26-এর আগে মতুয়া ভোট ব্যাংক নিয়ে উদ্বেগ পদ্ম শিবিরে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরে তো ভোটাধিকার। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের
প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ, আপনাদের চিট করছে, প্রতারিত করছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। রাজ্যে এসআইআর চালুর পর থেকে তাদের অনেকেই উদ্বেগে। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উত্তর 24 পরগনার একটি বেসরকারি সংগঠন। তারা আর্জি জানায় দ্রুত নাগরিকত্বের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে সিদ্ধান্ত নিতে বলুক সুপ্রিম কোর্ট। যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের নাম আপাতত এসআইআর পরবর্তী ভোটার তালিকায় তোলা হোক। এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, আগে নাগরিকত্ব পেতে হবে, তারপরেই ভোটারের মর্যাদা মিলবে। সিএতে নাগরিকত্ব চাওয়ার অধিকার আছে ঠিকই, কিন্তু প্রতিটি আবেদন খতিয়ে দেখে নাগরিকত্ব নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। নাগরিকত্ব নির্ধারণের আগেই ভোটার তালিকায় অস্থায়ীভাবে নাম তোলার কথা সুপ্রিম কোর্ট কিভাবে বলবে? অনেকেই মনে করছেন এতে আরো প্যাঁচে পড়ে গেল বিজেপি। 2014 সালের আগে অনেক মতুয়ায় বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। 19-এর লোকসভা ভোটে এই মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। তাদের বড় অংশের ভোট নিজেদের ঝুলিতে ভরে। 21-এও মতুয়াদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার সামনে 26-এর বিধানসভা ভোট, তার আগে চলছে এসআইআর। মতুয়াদের অনেকেরই আশঙ্কা এসআইআর এর জেরে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, বিশেষ করে যারা 2014 সালের আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন জানিয়ে যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করেছেন কিন্তু এখনো ভারতের নাগরিকত্ব পাননি। তথ্য বলছে প্রায় 40 লক্ষের বেশি মতুয়া সিএতে আবেদন করে এদেশে নাগরিকত্ব পেতে চান। গত বছর থেকে 50,000-এর বেশি মতুয়া সিএতে আবেদন করেছেন। এর মধ্যে 400 জন ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। বিপুল সংখ্যার মতুয়া যারা এখনো নাগরিকত্ব পাননি তাদের মনেই আশঙ্কার মেঘ, কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর মিলবে ভোটারের মর্যাদা। এখন আবার যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এতে তো আমাদের মাথায় কিছু ঢুকছে না যে আমরা কি তাহলে কোনো নাগরিকত্ব কার্ড পাবো না বা ভোটাধিকার আমাদের থাকবে না? দেশ কি করবে, আমাদের নিয়ে কি করবে, কী সিনেমিনি খেলছে আমরা তো বুঝতে পারছি না। শান্তনু ঠাকুর কয়েকদিন বলেছে যারা মতুয়া তারা কেউ বাদ যাবে না, সমস্ত মতুয়ারই ভোটাধিকার থাকবে, কিন্তু এখন আবার কি রায়? আপনাদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা নিয়ে আপনাদের অথই জলে ফেলে দিয়েছে এই বিজেপি। সুপ্রিম কোর্টে যে শুনানিটা যে প্রবণতায় চলছে তাতে যদি আগে নাগরিকত্ব পরে ভোটার হয়, যারা নাগরিক হবেন না তারা তো ভোট দিতে পারবেন না। কোনো চাপই নেই, কারণ সমস্ত সনাতনী সমাজ এবং পশ্চিমবাংলার নাগরিকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিলে কাকে দেবে? ভারতীয় জনতা পার্টিকে দেবে। নিউজ 18 বাংলা।